সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আলোচনার মতো ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও গবেষণা। আমার মনে হয় যে আমাদের দেশে আমরা সকলেই অনুভব করছি যে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসছে, বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, যেটার কারণে জলবায়ুর যে স্বাভাবিক ব্যবহার ছিল, যে সময় বৃষ্টি হতো সে সময় হচ্ছে না, কম হচ্ছে, আষাঢ় শ্রাবণে কম হচ্ছে, একটু আগে বৃষ্টি নামছে, আবার বৃষ্টির শেষের দিকে হচ্ছে, ভাদ্র আশ্বিনে বৃষ্টি হচ্ছে। যেমন 2014-তে আমরা বন্যা দেখেছি সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরে। উপকূলে লবণাক্ততা বাড়ছে, ঘূর্ণিঝড়ের উপদ্রব বাড়ছে, হঠাৎ করে ঝুম বৃষ্টি নামছে, যেটাতে করে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নগরগুলোর জন্য এটা একটা বড় সমস্যা। তো এই বিষয়ে বিশ্ব চিন্তিত এবং বিশ্ব কাজ করছে। 2007 সন থেকে নতুন উদ্যোগে কাজ শুরু হয়েছে, বাট 1992-তে ইউএন কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ স্বাক্ষরিত হয়, পৃথিবীর সকল দেশ স্বাক্ষর করে। সেখানে কিছু গোল সেট করা আছে যাতে করে টেম্পারেচারটা 2 ডিগ্রির মধ্যে সেট করা যায়, সেটা স্বীকৃত হয়েছে এখন। বাট এই কাজগুলোর পিছনে প্রচুর গবেষণা প্রয়োজন হয়। আবহাওয়াটা এমনিতেই আনপ্রেডিক্টেবল বলি আমরা, তারপরে যদি এটাকে প্রেডিক্টেবল করতে চাই, এটাকে যদি নির্দিষ্ট করে বলতে চাই এবং এটার প্রভাব কিভাবে পড়ছে, কার উপরে পড়ছে সেটা বলতে চাই, প্রচুর গবেষণা প্রয়োজন। একইভাবে এটাকে মোকাবেলা করার জন্যে যে গ্যাসগুলোর উৎপাদনের কারণে বিশ্বের তাপমাত্রা বাড়ছে, যেগুলোকে আমরা গ্রিনহাউস গ্যাস বলি, এটাকে মোকাবেলা করার জন্য যে প্রক্রিয়াটা, তার নাম দিয়েছি আমরা প্রশমন কাজটি আমরা কিভাবে করতে পারি, তার পিছনে প্রচুর গবেষণা আছে। তো এই লক্ষ্যে একটি প্রতিষ্ঠান আছে, তার নাম হচ্ছে আইপিসিসি, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, যেটা 1988-তে স্থাপিত হয়। আন্তর্জাতিক সংস্থাগুলো, দুটো সংস্থা মিলে স্থাপন করে, ইউনেপ এবং WMO। তারা 5 বছর 6 বছর পর পর রিপোর্ট প্রকাশ করেন, যেখানে বৈশ্বিক পর্যায়ের গবেষণা, আঞ্চলিক পর্যায়ের গবেষণা, এমনকি দেশভিত্তিক গবেষণা স্থান পায় এবং সেটার ভিত্তিতে তারা পৃথিবীকে রিকমেন্ড করেন কি করা যেতে পারে। 2014-তে আমরা দেখেছি এর 5ম সিরিজ রিপোর্ট বেরিয়েছে। তারা 3টা ভলিউমে বের করেন। প্রথম ভলিউমটা হচ্ছে অন সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, সেকেন্ড ভলিউম হচ্ছে অন অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিযোজন, আর তৃতীয় ভলিউমটা হচ্ছে মিটিগেশন অর্থাৎ প্রশমন, কী করে আমরা কমাবো। আর তারপরে তারা আরেকটা খণ্ড প্রকাশ করেন, সেটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি, নীতি নির্ধারকদের জন্য সামারি, যেটা 2014-র 29 অক্টোবরে প্রকাশিত হয়েছে, রিলিজড হয়েছে। তো 5th রিপোর্টের ভিত্তিতে এখন আলোচনা চলছে এবং আমরা আশা করছি এবছরের ডিসেম্বর নাগাদ পৃথিবী নতুন একটা আইন তৈরি করবে, যাতে জলবায়ুজনিত যে সমস্যাগুলো সেগুলো নিয়ন্ত্রণে আনা যাবে। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আমরা বিশেষভাবে আনন্দিত, আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর জা পাস্কাল ভন এপারসেলে, বাট আমি তাকে প্রফেসর জা পাস্কাল ভাবেই ডাকব। তিনি বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অ্যাট লুভেন সেটার অধ্যাপক, বাট তার থেকে বড় কথা হচ্ছে তিনি আইপিসিসি সেটার ভাইস চেয়ার, অর্থাৎ যারা একেবারে এই গবেষণাটা দিক নির্দেশনা দেন এবং যে ফলাফল প্রকাশিত হবে যারা এই সমীক্ষাগুলো চালান। আমার সাথে আছেন অধ্যাপক সালিমুল হক, তিনি বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, আইকার্ড বলি আমরা, সেটার অধ্যাপক, এবং একই সাথে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের IIEDর সাথেও উনি জলবায়ু বিষয়ক গবেষণার প্রধান ছিলেন। আমরা বাংলাদেশ থেকে জানি যাদেরকে এই বিষয়ে সারা বিশ্ব চেনে, যাকে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত গবেষণার কাজে, তাতে সেলিমুল হক অন্যতম প্রধান। আমাদের সাথে আছেন মুকিত মজুমদার বাবু, আমরা সকলে বাবু ভাই বলি। তিনি চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, এবং যারা চ্যানেল আইয়ের নিয়মিত দর্শক তারা প্রকৃতি ও জীবনের যে এপিসোডগুলো হয় নিশ্চয়ই দেখেন। আমি দেখে অত্যন্ত আনন্দ পাই। আর আমি আইনুন নিশাত, আমি ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস এবং জলবায়ুর ব্যাপারে আমার যথেষ্ট আগ্রহ আছে। প্রফেসর জা পাস্কাল, I would like to share with us your, shall I say, conclusions of IPCC 5. We know that based on the findings of IPCC 5, the whole world is progressing now. IPCC 4, which was done in 2007, gave a new direction to the climate change negotiation. So how do you arrive at these conclusions and how robust are your conclusions? So
Thank you very much for the invitation to explain first a little bit what the IPCC is. The IPCC is the Intergovernmental Panel on Climate Change. It was created 25 years ago to assess the state of knowledge about the different dimensions of climate change, the science, the impacts, the adaptation aspects, the mitigation aspects, how to reduce the emissions, the polluting emissions which warm climate, and to do that on the basis, and it's very important, of scientific literature. Scientific literature from all over the world, because the IPCC is by definition an international organization. To give you an idea, the last report that was just finalized a few weeks ago was written by more than 800 authors from all over the world. Many authors from the US, from China, from Europe, from India, from Bangladesh as well, from Africa, South America, really everywhere in the world there were scientists contributing to the report, not only in writing on the basis again of the literature, the report, but also, which is a very important aspect of IPCC, in the reviewing of the report. Because one of the reasons there is only a new full report of IPCC every 5 or 6 years is that it takes time to work in such a rigorous way, because the IPCC authors write a draft and then they submit that draft for comments. Comments by experts first from all over the world again, also comments in a later stage by governments and international and non-governmental organizations. And it's, for the last report, to give you an idea, no less than almost 150,000 comments which were taken on board one by the authors to improve the quality of the report. So the end product is a very solid piece of information. It's a 5,000-page piece of work basically in three volumes. This is the synthesis, which is of course much shorter. All those documents are available on the IPCC website, ipcc.ch, freely, and it's there to be used by policymakers, by decision makers, all kinds of decision makers, including in business and industry, of course, including media and professors, teachers, so the material can really serve to raise the awareness not only about the issue, not only about the problem, but also about the elements of solutions that can be brought forward in the adaptation area and in the prevention area as well. I will come back to you. I would like to tell us about the key findings, and especially, well, I do not claim that I have read those 5,000 pages. I read only the summaries, but you have expressed hope that the temperature can be controlled within 2 degrees provided the countries cooperate properly. So I would come back to you. তো আমি এই লক্ষ্যে ডক্টর সালেমুল হককে জিজ্ঞাসা করছি যে বিশ্বের সাথে বাংলাদেশের তো তফাৎ আছে। বাংলাদেশের আবহাওয়া জলবায়ু অবভিয়াসলি ইজ ডিফারেন্ট। সো আমাদের দেশে গবেষণার ধারাটা সম্পর্কে আপনার ধারণা কি, দেশের ভিতরে যেটা? জি, আমি মনে করি যে আমাদের দেশে গবেষণা এই বিষয়ের উপরে বেশ পরিমাণ হচ্ছে না যে তা না, এবং একটা মাপকাঠি আমরা দেখতে পারি যে আইপিসিসি যে লিড অথর কথা বললেন, চীন এবং ভারতের পরে ডেভেলপিং কান্ট্রিজ থেকে কিন্তু বাংলাদেশি আমরা যে কয়জন আছি, আমি মনে করি যে আমাদের সংখ্যা অন্য দেশ থেকে বেশি। তো এটা একটা চিহ্নিত, কারণ এদের সিলেকশনটা হচ্ছে আন্তর্জাতিক ভিত্তিতে, আমরা নিজেরা সেলফ সিলেক্ট করছি না। আর দ্বিতীয়ত আমি বলবো যে বাংলাদেশে যে গবেষণা হচ্ছে, বেশ অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে, গবেষণা প্রতিষ্ঠানে হচ্ছে, কিছুটা আমি মনে করি যে বাংলাদেশের আমরা নিজেরা পাবলিশ করি, বাংলাদেশের স্বার্থে ব্যবহার হয়, কিন্তু একদিকে আমি মনে করি একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশি যারা গবেষক আছেন তারা এই আন্তর্জাতিক জার্নালে পাবলিশ করেন না। আমরা এই আইপিসিসি 5th অ্যাসেসমেন্ট রিপোর্টের আমরা একটু বিশ্লেষণ করেছি যে বাংলাদেশের উপরে 100টির উপরে তথ্য বা পেপার সাইট করা হয়েছে। ভালো কথা, বাংলাদেশের উপরে কাজ হচ্ছে, কিন্তু ওই পেপারের যদি আমরা লেখক বা লিড অথর দেখি, অধিকাংশ বিদেশি বা বাইরে থাকে। বাংলাদেশে আমাদের প্রায় গোটা হয়তো 25% অথর বাংলাদেশ থেকে। তো এই মানটা যাতে আমরা বাংলাদেশি গবেষকদের কাছে পৌঁছাতে পারি, ক্যাপাসিটি বাড়াতে পারি, যাতে তারা আন্তর্জাতিক মানের
গবেষণা করে, এটা আমাদের একটা লক্ষ্য থাকা উচিত। I will come back to you with a request to come out with suggestions that what are the topics with special reference to Bangladesh on which we need to pay attention. বাবু ভাই উনি বললেন যে এটা নীতি নির্ধারকরা যাতে গ্রহণ করেন, তো আমরা তো জানি নীতি নির্ধারকরা পড়েন না। আমাদের নীতি নির্ধারকদের সবিনয়ে বলছি, উইথ ডিউ রেসপেক্ট আই এম টকিং অ্যাবাউট আওয়ার পলিসি মেকার্স, I do not know how many of them read at all. So I am hoping that you will make some special efforts to reach those people with the results of IPCC. আমার যেটা মনে হয় যে একটা হলো যে ব্যাপারগুলো তো এমনি কঠিন, এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট এগুলো কিন্তু খুব সহজ ম্যাটার না। তো সুতরাং এটাকে যত সহজে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এবং সেই পৌঁছে দেওয়ার দায়িত্বটাই কিন্তু মিডিয়া নিতে পারে। এবং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য মিডিয়া যত এই ব্যাপারগুলোকে সহজভাবে তুলে ধরবে এবং সাধারণ মানুষ যাতে সহজে বুঝতে পারে সেইভাবে, তাহলেই কিন্তু কাজটা কিন্তু সহজ হবে। কারণ আপনারা যখন গবেষণা করছেন এবং সমস্যার সমাধানও দিচ্ছেন, কিন্তু এই সমাধান কিন্তু সরকারি লেভেলে যে জিনিসটা হচ্ছে, ইউএনএফসিসি যেটা করছে আর আপনারা যেটা করছেন, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অনেক, তাই না? আপনাদের কথা যে ইউএনএফসিসি শুনছে তাও না, কিন্তু সবসময় আপনারা নানাভাবে সেটা দেওয়ার চেষ্টা করছেন, নানাভাবে তুলছেন কথাগুলো, কিন্তু সব কিছু কিন্তু হচ্ছে না। কিন্তু তারা কিন্তু তাদের ইন্টারেস্টটা কিন্তু আগে দেখছে, তাদের নিজেদের ব্যাপারটা। এটা আসলে একটি এমন কমপ্লিকেটেড ব্যাপার, কারণ এখানে কিন্তু ইকোনমির ব্যাপার জড়িত। মানে আমরা চাইলেই কিন্তু এই কার্বন ইমিশন রাতারাতি কমিয়ে ফেলতে পারবো না। তো সুতরাং এখানে অনেক কিছুর ব্যাপার আছে। তো তারপরে আমি যেটা বলতে চাই যে সেটা হলো যে মিডিয়ার ভূমিকাটা খুব জোরালো হওয়া উচিত, এই কারণেই যাতে সাধারণ জনগণও যেন এটার সাথে সম্পর্কিত হয় এবং সাধারণ মানুষ যেন বুঝতে পারে এবং সাধারণ মানুষও কিন্তু এটাকে নিয়ে সোচ্চার হতে পারে। এবং সেই সোচ্চারটা করতে হলে কিন্তু আপনাদেরও এগিয়ে আসতে হবে মিডিয়ার সাথে একসাথে কাজ করার জন্য। ধন্যবাদ। So you want to comment on? I hope you understood. Try to explain. Yeah, No, the only word I understand, but it's a very important word, is gobeshona, because I learned that at the conference. But gobeshona is very important indeed. But in a few words, the results, because I didn't answer your second question on what is in the report. The diagnosis is now very clear. Climate is changing on a large scale, and this is mostly due, at least since the middle of the 20th century, due to human activities. I mean, those gases that are emitted by industrial activities, by deforestation, by the burning of fossil fuel in general. The second main conclusion of the report is that if those emissions continue at the same pace as today, there'll be severe consequences both for people and for ecosystems. The third conclusion of the IPCC report is that there are response options, both in the adaptation area for the parts of climate change that we cannot prevent anymore because of the inertia, because of the accumulated historic emissions from the past. Some more climate change will unfortunately continue to take place for some time, and for that part adaptation is needed. But there are also elements of solutions that can be implemented, that could be implemented in the prevention area, so that these polluting emissions of greenhouse gases could be reduced almost to zero if there was enough will to do so. And the last conclusion is that there are many opportunities, including business opportunities actually, to implement climate solutions in the adaptation and mitigation area together with other important societal objectives like the eradication of poverty, like improving health, like improving energy access for those people who don't have access to, for example, basic electricity. So, you know, the IPCC report is not only doom and gloom, it's also very much and more than in the past probably, a report showing that there are ways to address the problem and that there are co-benefits in doing so. কিন্তু উনি বলছেন যে এই আইপিসিসি রিপোর্টে সমাধানও দেয়া আছে।
পৃথিবীর সব দেশগুলো যদি পুরো সদিচ্ছা নিয়ে কাজ করে, যে ড্যামেজ হয়ে গেছে সেটাকেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং একই সাথে উন্নয়ন কর্মকাণ্ডকে এর সাথে মিলানো সম্ভব হবে। তো আমি এই কথার সূত্র ধরে প্রফেসর সেলিমুল হককে জিজ্ঞাসা করছি যে আপনি বাংলাদেশ সরকার, নীতি নির্ধারক তথা গবেষক, বিশ্ববিদ্যালয় হোক আর সিভিল সোসাইটিতে যারা কাজ করেন, তাদের কোন দিকগুলোতে, কোন বিষয়ের উপর একটু নজর দিতে বলবেন? আমি মনে করি বাংলাদেশ যেহেতু অত্যন্ত ভালনারেবল কান্ট্রি হিসেবে ধরা হয় এবং আমাদের যে গ্রিন হাউস গ্যাস এমিশনস খুব একটা নাই, অতএব আমাদের জন্য মিটিগেশনের চেয়ে অ্যাডাপ্টেশনটাই বিষয়টা গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে অ্যাডাপ্টেশনে এটা একটা সলিউশন ওরিয়েন্টেড গবেষণা, এটা শুধু প্রবলেম ওরিয়েন্টেড গবেষণা না। আমাদেরকে প্রবলেম সম্বন্ধে ধারণা থাকা উচিত, কিন্তু এর থেকে আমরা কিভাবে মোকাবিলা করব এটা নিয়ে আমাদের গবেষণা করা উচিত এবং প্রচুর কাজ হচ্ছে। আমি এটা স্বীকৃতি দিতে চাই, সরকারে হচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠানে হচ্ছে, আমাদের মিডিয়া এটা তুলে ধরছেন জনগণের কাছে। অতএব আমি মনে করি যে বাংলাদেশে এই বিষয়টা, জলবায়ু পরিবর্তনে সচেতনতা অত্যন্ত হাই। এখন আমরা এই সচেতনতা থেকে মোকাবিলা সলিউশনে যেতে হবে আমাদেরকে। এটা আমরা শুরু করেছি যাত্রা, কিন্তু এটাকে আর একটু আমাদের শক্তিশালী করতে হবে। গবেষকদের পক্ষের থেকে একটু বলি যে আমরা গবেষণা প্রতিষ্ঠান যারা আছি, বিশ্ববিদ্যালয়ে আছি, আমরা একত্র হয়েছি এবং জান পাস্কাল যে বাংলা শব্দটা শিখে গেছেন, এটা গবেষণা। আমরা এই গবেষণার নাম দিয়ে একটা কনসর্টিয়াম ফর্ম করেছি, এটা বেশ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনস্টিটিউট, এবং আমরা এই কয়েকদিন আগেই আমরা মনে করি এটা বাৎসরিক হবে একটা সম্মেলন করেছি, গবেষণা কনফারেন্স বলে। গবেষণার উপরে আমরা যে কাজ করেছি বাংলাদেশে, এটাকে তুলে ধরার জন্য, এবং প্রতি বছর জানুয়ারিতে আমরা এটা করতে চাচ্ছি। বাবু ভাই, আমি আবার যাচ্ছি আপনার কাছে। যেহেতু আপনি যে প্রোগ্রামটা করেন টেলিভিশনে নিয়মিত, সেটা জীববৈচিত্র্য এবং প্রতিবেশ নিয়ে, তো আমরা যে একটা জিনিস বলছি যে ক্লাইমেট চেঞ্জের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রতিবেশ। আমরা যদি 1992-র যে UNFCCCর যে অরিজিনাল 3টা গোল দেখি, if you look into the 3 goals of UNFCCC 1992, which we are still saying that we want to achieve that, যেটা আমরা অর্জন করতে চাই, তার প্রথমটাই হচ্ছে কিন্তু জীববৈচিত্র্যকে যাতে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো আমি মনে করি যে এই বিষয়ে যদি একটু গবেষণাধর্মী কাজ হাতে নেওয়া যেত, আর সেগুলো যদি নীতি নির্ধারকদের সামনে তুলে ধরা যেত যে এই ক্ষতিটা হচ্ছে, তাহলে বোধহয় তারা একটু নড়ে চড়ে বসতেন। কি মনে হয় আপনার? অবশ্যই ব্যাপারটা যদিও সরকারের করার কথা, তারপরেও আমি একটা কথা সবসময় বলি যে সরকার কিন্তু সব করে দিতে পারবে না আমাদের, আর আমাদের এই দেশটার জন্য আমাদের নিজেদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। সুতরাং প্রাইভেট সেক্টর সরকারের পাশাপাশি কাজগুলো কিন্তু করতে পারে। এখন ডেফিনেটলি এই ধরনের কাজে কিন্তু অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, অনেক ফান্ডের ব্যাপার দরকার হয়। তো সেইখানেও কিন্তু একটা আমাদের লিমিটেশন আছে অবশ্যই। তারপরেও কিন্তু আমরা করছি আমাদের দিক থেকে, আমাদের যতটুকু আমরা পারছি, আমরা ফিল্ড ওয়ার্ক করছি, রিসার্চ ওয়ার্ক করছি। তো রিসার্চ ওয়ার্ক যেটা করছি, আমরা যেটা পাচ্ছি, যে এইসব জিনিস তুলে ধরছি, কিন্তু বেসিক্যালি সরকারেরও কিন্তু অনেক লিমিটেশন আছে, কিন্তু আমাদের কিন্তু ওরকম লোকবল নাই কিন্তু। তো সব দিক থেকেই কিন্তু আমরা যে ধরনের একটা দেশ, এবং ছোট দেশ, বেশি মানুষ, এবং পাশাপাশি সমস্যা অনেক, অন্য সমস্যাটাকে দেখতে গিয়ে আমরা প্রকৃতি, পরিবেশ, এনভায়রনমেন্টের ব্যাপারটা কিন্তু অনেক ইগনোর করে গেছি, এবং যার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে গেছে। যেমন আমি কয়েকদিন আগে আমি একটা জিনিস শেয়ার করছিলাম যে এই যে আমাদের যে 1 কোটির মতো বাঙালি বাংলাদেশের বাইরে, তারা কিন্তু যখন ফরেন কারেন্সি পাঠায়, তাদের কিন্তু মূল টার্গেট থাকে একটা জমি থাকতে হবে, একটা বাড়ি করতে হবে। কিন্তু যখন বাইরে যায়, তারা হয় তাদের এক্সপ্যানশনে যেতে হবে, ওই যেটুক বাড়ি আছে, অথবা ল্যান্ড কিনতে হবে। এখন এই ল্যান্ড কিনতে গিয়ে কিন্তু গাছ কাটা পড়ছে, পুকুর ভরাট হচ্ছে। আমরা কিন্তু এই জিনিসটা চিন্তা করছি না। নানা রকমের সমস্যার সাথে কিন্তু এই সমস্যাগুলোও কিন্তু হচ্ছে। দেশটা ছোট, ল্যান্ড কম, সুতরাং অনেক জিনিসই কিন্তু আমরা হারিয়ে ফেলছি রাতারাতি। আমাদের গাছ চলে যাচ্ছে, পুকুর চলে যাচ্ছে, আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে, আমাদের জীবজন্তু বাসস্থান হারাচ্ছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু সমস্যা অনেক। তো এই সমস্যার পরেও আমি মনে করি আমরা যারা আছি, আমাদের অবশ্যই কিছু করা উচিত, এবং সেখান থেকে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, অবশ্যই আমাদের এ ধরনের কাজে আরও ইনভলভ হতে হবে। ধন্যবাদ। প্রফেসর জা পাস্কাল, what do you think, or what is your thinking, how the 6th report would be different from the 5th or 4th? Well, first of all, I think there will be a 6th report. That's a key thing.
I think we need to keep the good procedures we have in IPCC as far as rigor is concerned, science-based, etc. But I think we need to be even more inclusive, because if the IPCC report has to be used in the entire world as a reference, it needs to be, there needs to be a sense of ownership by the entire humanity community. And so we need to make even more progress in terms of the number of scientists from developing countries in particular involved in different capacities in the report. In the manner we are working, we need to be even more inclusive as well, to be sure that all the perspectives are represented around the climate issue, because the IPCC cannot be prescriptive. No, Jean-Pascal, I agree with that, but if I may be blunt, the three areas where you work is science, and do you think the science is well established, or you need to do some additional work? On mitigation, you can say we can reach zero emission, and would you like to sort of work on this and make it more final or more stronger? And Bangladesh, as Salim rightly said, that we need to focus on adaptation, and I feel that the adaptation section needs to be more specific. Still it remains generic guideline, so maybe more country specific or location specific. So that is what I had in mind. Would it be, you know, when I read the fifth report, I feel that they are trying to defend the findings of fourth report or vice versa. But we would like to have this time maybe more a simple, straightforward, more prescriptive type report. Are you thinking in that line? Well, I think it's difficult for the IPCC to be prescriptive, because right. if it was prescriptive, one way it would please some and unplease others. I think we better continue to present the options based on the scientific literature. We need to have a broad understanding of what the scientific literature is. And it's true that in the adaptation area, some of the literature is what we call gray literature. And we need to find ways to incorporate better that knowledge, which is not always reflected in the peer-reviewed literature, so that literature that knowledge is also reflected in the report, so that it can be used. But to be prescriptive in one area is probably something we still need to avoid, because the IPCC need to keep its credibility. And I think it's better to present the options, but to leave the policy makers then do their job, and that is to choose the options according to their priorities and their other constraints, they have. I think it's not for scientists to say to policymakers, you have to do this or you have to do that. It's for scientists to assess the advantages, the disadvantages, the drawbacks, the benefits, the costs, etc. But then it's for policymakers to take the decisions. I think the roles have to be kept different. Thank you, Professor Jean-Pascal. আমি জানি যে যখন আপনি একটা রিপোর্ট তৈরি করছেন for the whole world, you cannot be prescriptive for a particular country. একটা দেশের জন্য আপনি উপদেশ দিতে পারেন না, তবে আপনি যেটা পারেন একটা অবস্থার জন্য, you can give it the suggestion for a particular situation, how do you handle it, but you very rightly said যে you will work out the option. আপনি সঠিকভাবে বলেছেন যে নীতি নির্ধারকদের কাছে বিভিন্ন সমাধানের যে অপশনসগুলো আছে সেগুলো তুলে ধরবেন। দর্শক মণ্ডলী, বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, তার সুস্পষ্ট নির্দেশ আমরা পাচ্ছি, এবং প্রফেসর Jean-Pascal যে কথাগুলো বললেন যে IPCC 5 রিপোর্টে যেটা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে, প্রথম কথা, বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, এই বাড়ারটাতে এখন কিন্তু প্রারম্ভিক অবস্থাতে আছে, 1 ডিগ্রির মতো হয়তো বেড়েছে, আমরা যদি ঠিক মতো বিহেভ না করি তাহলে 4 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি হয়ে যাবে। উনি নিশ্চিত করে বলেছেন এগুলো বাড়ছে মানুষ যে সমস্ত গ্রিনহাউস গ্যাস উৎপাদন করছে সেগুলোর কারণে, এবং সে কারণেই উনি আশাবাদ ব্যক্ত করেছেন, এবং ওনাদের রিপোর্টে পরিষ্কার নির্দেশ দেয়া আছে কিভাবে উন্নয়ন কর্মকাণ্ড তথা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নিলে গ্রিনহাউস গ্যাসের এমিশনগুলোকে একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব, অর্থাৎ জলবায়ু নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু এর জন্য যেটা প্রয়োজন হবে, পৃথিবীর সব দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক কর্মকাণ্ড, এবং যাদের দায়িত্ব বেশি, আমরা যেটাকে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি বলি, তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে। এবং প্রফেসর Jean-Pascal যে কথাটা আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কাজটি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পূরক, অর্থাৎ এটা বিরোধী নয়।
আমরা দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য রক্ষা, বিদ্যুতের ক্ষেত্রে সিকিউরিটি, এগুলোর কথা যেগুলো বলি সবই সম্ভব জলবায়ুটাকে ঠিকমতো মোকাবেলা করার জন্যে। প্রফেসর সেলিমুল হক বলেছেন গবেষণা হচ্ছে, গবেষকদের মধ্যে সহযোগিতা প্রয়োজন। মুকিত মজুমদার বাবু বললেন যে আমাদেরকে এই বিষয়ের তথ্যগুলো পরিষ্কারভাবে নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে হবে, এমনকি সাধারণ মানুষকেও বোঝাতে হবে যে, এবং এর জন্য খুব সহজ ভাষায় জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে। সো দর্শক মণ্ডলী, আমি এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সেটি হচ্ছে যে সমগ্র বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিষয়ে একত্রিত হয়েছে, একমত হয়েছে। 2015 সনের শেষ নাগাদ আমরা আশা করছি একটা বৈশ্বিক নিয়মাবলী, যেটার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী অর্জন করতে পারব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রাণের স্বদেশ স্নিগ্ধ